নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে এসেছি এক চাষির জমিতে। তিনি একটু বেশি সংখ্যক দিনের ধান রোপণ করেছিলেন, মোটামুটি 160 থেকে 165 দিনের ধান রোপণ। তো যিনি বারবার আমাকে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে তার জমিকে পরিদর্শন করার জন্য, তো তার জমিতে এসে কি পরিলক্ষিত করে দেখা গেল যে তিনি সমস্ত সার ওষুধ বিভিন্ন কিছু প্রয়োগ করেছেন, কিন্তু প্রয়োগ করা সত্ত্বেও তার জমিতে তিনি সঠিকভাবে রেজাল্ট পাচ্ছেন না। তার জমির কিছু কিছু অংশ ধান এরকম লাল হলুদ হয়ে যাচ্ছে এবং চাক চাক হয়ে সেই জায়গায় ধান গাছ থমকে গেছে, বা তার ধানের মধ্যে বিভিন্ন রোগ উপদ্রবের যথেষ্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার কি অসুবিধা হচ্ছে না, চারিদিকে ধানগুলো তো দেখা যাচ্ছে কুঠে লেগে গেছে। ধানের মধ্যে দেখা যাচ্ছে যে ধান গাছের বাড়ান্ত একেবারে কমে গেছে এবং ধান গাছের মধ্যে পাশ কাটি একেবারেই সে হারে নেই। তিনি এর পূর্ববর্তী সময়ে তিনি অবশ্যই বিভিন্ন কিছু প্রয়োগ করেছিলেন, কিন্তু সে হারে তিনি রেজাল্ট পাচ্ছেন না। তো এই সময় তিনি বারবার রিকোয়েস্ট করেছেন, তাই আমি সময় করে বিশেষ কারণবশত এসেছি ওনার জমিতে। তো এই সময় কি কি পরিচর্যা করা উচিত, তিনি কিভাবে এই অসুবিধা থেকে পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন, তো তার একটা বিভিন্ন সারের কম্বিনেশন নিয়ে জানাবো, তার সাথে জানাবো অবশ্যই একটা স্প্রে পরিচর্যা নিয়ে। তো যাদের কারো জমিতে যদি এখনো এরকম অবস্থা বুঝতে পারেন, অবশ্যই এই পরিচর্যাগুলো করা দরকার যেগুলো ভিডিওতে বলা হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন। জমিতে এই বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সার ওষুধ প্রয়োগ করা সত্ত্বেও, সঠিক খাবার দেওয়া সত্ত্বেও ধান গাছ উঠে লেগে গেছে, ধান গাছের বাড়ান্ত ঠিক নেই, ধান গাছের সবুজ ভাব নেই, বা ধান গাছ প্রচুর পরিমাণে লাল হয়ে যাচ্ছে, ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে, ইত্যাদি সমস্যায় ভুগছেন। কেনই বা এখনকার ধানের জমিতে এরকম রোগের উপদ্রব, এরকম বিভিন্ন সমস্যা আসছে, তার আসল কারণ কি, তার বিজ্ঞান ভিত্তিক কারণ কি, সমস্ত কিছু অবশ্যই জানতে পারবেন এই ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন। বা ধানের সুস্থ সবল চেহারা নেই, তো তারা অবশ্যই ভিডিওটি একটু সময় করে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি সংক্রান্ত ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় তথ্য তুলে ধরা হয়। আমি ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় তথ্য কৃষকদের সুবিধার্থে তুলে ধরে থাকি। এই যে বর্তমান দিনে চাষবাস করতে গেলে সে আপনারা যে কোনো ফসলে চাষ করুন না কেন, বিভিন্ন শাক সবজি, বিভিন্ন ধান ইত্যাদি কিছু যে কিছু চাষ করতে যান না কেন, এখন বর্তমান দিনে একটা অসুবিধা দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিকঠাক ওষুধের কার্যকারিতা দেখা যাচ্ছে না, বা অনেক সময় সঠিক সারের কার্যকারিতা দেখা যাচ্ছে না। এগুলোর বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ আপনাদেরকে জানাবো, বর্তমান দিনে চাষিরা যে হারে রেগুলারলি ইউরিয়া 10-26 ডিএপি পটাশ ইত্যাদি রাসায়নিক সার যে হারে ব্যবহার করে যাচ্ছেন, যার ফলে মাটির কি হচ্ছে, কন্ডিশন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, মাটির পিএইচ ভ্যালু একেবারে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বা স্বাভাবিকের তুলনায় পিএইচ ভ্যালু একেবারে কমে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা পিএইচ ভ্যালু অবশ্যই একবার মেনটেন্স করার চেষ্টা করুন এবং পিএইচ ভ্যালুকে পরীক্ষা করার চেষ্টা করবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে মাটির মধ্যে অ্যালকালিনিটি, হার্ডনেস, মাটির সাম্যাবস্থা ইত্যাদি কিছু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে। তার জন্য আমি প্রত্যেক চাষিদেরকে প্রত্যেকবারে যখন আপনারা কাদা তৈরি করেন, আমি প্রত্যেক চাষিকে আমার ভিডিওতে বারবার বলে রাখি, আপনারা যে হারে রাসায়নিক প্রয়োগ করুন না কেন, রাসায়নিক সার দরকার, কিন্তু তার সাথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে জৈব সার ব্যবহার করার। এই জৈব সার ব্যবহার করলে মাটির বিভিন্ন যে স্বাস্থ্য, মাটির গুণগত মান সমস্ত কিছু একেবারে ওভারঅল সমস্ত দিক থেকে দারুণ থাকে, সঠিক থাকে, ফসলের জন্য বিভিন্ন কার্যকারী এবং উপকারী হয়ে থাকে। তার জন্য আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন 1 বছরের পুরনো পচানো গোবর সার আপনারা অবশ্যই ধানের জমিতে ধান চাষ করার আগে মাটি তৈরির সময় একবার ব্যবহার করা অবশ্যই রাখবেন। এবং সেটাও যদি না পারেন, আপনারা অবশ্যই জৈব সার হিসাবে আপনারা বিঘা প্রতি মোটামুটি 15 থেকে 20 কেজি হলো মিনিমাম সর্ষের খোলকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন মাটি তৈরির সময়। তাহলে কি হবে, আপনাদের এই যে এই সমস্ত অসুবিধাগুলো কোনো কিছুই আসবে না। যাই হোক, এই সময় যেহেতু সমস্যা লেগে গেছে আর কোনো করার নেই। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ওই সময় চেষ্টা করবেন, কি করবেন না, এই যে এরকম সমস্যা, যাতে ধান গাছের উচ্চতা কমে যাচ্ছে, ধান গাছের বাড়ান্ত ঠিক নেই, এখনো পাশ কাটি আসেন না, যদিও তিনি এই ধানটা পরবর্তীকালে অনেক দেরিতে লাগিয়েছিলেন। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই মুহূর্তে যেটা করতে হবে, অবশ্যই বিঘা প্রতি ডোজ হিসাবে জানাবো। তো বিঘা প্রতি 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে মোটামুটি 6 কেজি থেকে 7 কেজি হিসাবে 14-35 14 সার বা গ্রোমোর সার আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করবেন। তার সাথে অবশ্যই কি করবেন, ইউরিয়া যদি প্রয়োজন থাকে, ইউরিয়া যদি জমির বাড়ান্ত কম থাকে, জমির মধ্যে সবুজ ভাব কমে গেছে, ধানের মধ্যে ইউরিয়ার অভাবজনিত লক্ষণ দেখতে পাচ্ছেন, মাত্র 5 থেকে 6 কেজি বা 6 থেকে 7 কেজি হিসাবে ইউরিয়া প্রয়োগ করবেন। এবং তার সাথে অবশ্যই বিঘা প্রতি 5 কেজি হিসাবে পটাশ সার এই সময় দরকার। পটাশ সার ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে গোড়া পচার সমস্যা, খোলা পচার সমস্যা, এইগুলা থেকে কিছুটা পরিমাণে মুক্তি দিতে সাহায্য করে, ধান গাছে স্ট্রেস জনিত কন্ডিশন থেকে ধান গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করে, ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বাড়াতে সাহায্য করে পটাশ সার। তাহলে ইউরিয়া, তার সাথে 14-35-14, তার সাথে পটাশ সার অবশ্যই কিছু পরিমাণে যে ডোজ বললাম সেই হারে ব্যবহার করতে হবে। এবং তার সাথে অবশ্যই জৈব সার হিসাবে আপনাদেরকে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই জাইম দানা অবশ্যই আপনারা ব্যবহার করবেন।
এই জাইম প্লাস কে আপনারা যদি ব্যবহার করেন, এর মধ্যে বিভিন্ন মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট উপাদান আছে এবং জৈবিক উপাদান আছে, যেগুলো মাটির কন্ডিশন যথেষ্ট ভালোভাবে রাখতে সাহায্য করবে। এই যে সারগুলো প্রয়োগ করছেন, এই সারগুলোকে যথেষ্ট ভালোভাবে ধান গাছকে খেতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করবে। তাই এই জাইম দানা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই জাইম দানা যদি আপনারা হাতের কাছে না পান, অবশ্যই বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন। এবং বায়োভিটা এক্সকেও যদি আপনারা হাতের কাছে না পান, তবে সেক্ষেত্রে আপনারা ইফকো সাগরিকা জেড প্লাসের যে অরিজিনাল দানাদার অনুখাদ্যগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এই জাইম দানা ব্যবহার করবেন। এই জাইম দানা অনেক উন্নত মানের কার্যকারিতা দেখতে পাওয়া যায়। এবং এর সাথে অবশ্যই ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের দানাদার বিভিন্ন বাজার চলতি বিভিন্ন 1 কেজির প্যাকেট হিসাবে বা 5 কেজির প্যাকেট হিসাবে বিভিন্ন উপাদানগুলো পাওয়া যায়। সেই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের দানাগুলো 1 কেজির প্যাকেটগুলো আপনারা 2 কেজি আনবেন। 2 কেজি এনে এই যে সমস্ত সারগুলো বললাম, এই সারগুলোর সাথে মিশ্রিত করবেন এবং ব্যবহার করবেন, আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তার সাথে মাইক্রোরাইজা বিঘাপতি 500 গ্রাম থেকে 1 কেজির মধ্যে অবশ্যই ব্যবহার করবেন। এই যে জাইম দানা যদি ব্যবহার করেন, এই জাইম দানার সাথে যদি হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গোত্রের দানাগুলো ব্যবহার করেন, আপনাদের মাটির ওভারঅল কন্ডিশন যথেষ্ট ভালো রাখতে সাহায্য করবে, মাটির মধ্যে জৈবিক উপাদানকে বাড়াতে সাহায্য করবে। মাটির মধ্যে ব্যবহার করা বিভিন্ন নাইট্রোজেন, ফসফরাস অর্থাৎ ডিএপি বা 10-26 বা 14-35-14 বা পটাশ, আপনারা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করুন না কেন, সেই সমস্ত সারগুলোকে সঠিকভাবে ধান গাছকে খেতে সাহায্য করবে। ধান গাছের মধ্যে এই সুস্থ সবল ভাব আনতে সাহায্য করবে, ধান গাছের হলুদ হলুদ ভাব যথেষ্ট দূর করতে সাহায্য করবে। এই সমস্ত উপকারিতাগুলো আপনারা আরামসে পেয়ে যাবেন যদি এই যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করে এই সময় ব্যবহার করেন। এবং এই জমিতে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ধান গাছের মধ্যে বিভিন্ন জায়গায়, সব জায়গায় কিন্তু নয়, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ঝলসার উপদ্রব দেখতে পাওয়া গেছে এবং কিছু কিছু গাছের মধ্যে দেখা যাচ্ছে খোলা পচার সমস্যা দেখতে পাওয়া গেছে। তো ওভারঅল এই ঝলসা, খোলা পচা, পরবর্তীকালে প্যানিক্যাল ব্লাস্ট, ধান গাছের মধ্যে ইত্যাদি ব্লাস্ট ইত্যাদি কিছু সমস্যা থেকে একেবারে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন নামি দামি বিভিন্ন এই ওষুধ ব্যবহার করুন, ওই ওষুধ ব্যবহার করুন, কোনো কিছু বলতে যাবো না। এই সময় সোজাসুজি আপনারা স্প্রে করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নেটিভো, এই বায়ার কোম্পানি নেটিভো যদি আপনারা স্প্রে করেন, ধান গাছের মধ্যে অল ওভার চারিদিক থেকে ধান গাছকে একেবারে সুস্থ সবল রাখতে পারবেন। ধান গাছের মধ্যে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে ধান গাছকে যথেষ্ট ভালোভাবে মুক্তি দিতে পারবেন। ওভারঅল চারিদিকে গোড়া পচা, খোলা পচা, ব্লাস্ট, ঝলসা, পরবর্তীকালে বিভিন্ন প্যানিক্যাল ব্লাস্ট, শীত ব্লাস্ট ইত্যাদি, লক্ষ্মীর গু ইত্যাদি কোনো সমস্যায় ধান গাছের মধ্যে পরিলক্ষিত হবে না যদি এটা আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। তো আপনারা অবশ্যই এটিকে সিঙ্গেল ভাবে যদি ব্যবহার করেন, এর 100% রেজাল্ট দেখতে পাবেন। এই বায়ার কোম্পানি নেটিভো আপনারা সাধারণত যাদের মধ্যে সেরকম হারে ঝলসা বা ব্লাস্ট বা ইত্যাদি সমস্যা পরিলক্ষিত হয়নি, তারা মাত্র 10 গ্রাম হিসাবে 15 লিটার ট্যাঙ্কিগুলোতে ব্যবহার করবেন। কিন্তু যাদের মধ্যে একটু উপদ্রব লেগে গেছে, ধান গাছের মধ্যে ব্লাস্ট বা ঝলসা ইত্যাদি সমস্যা লেগে গেছে, তারা এই সময় অবশ্যই 12 থেকে 15 গ্রাম আপনারা 15 লিটার ট্যাঙ্কিগুলোতে নেবেন এবং ভালোভাবে গুলে সেটিকে ভালোভাবে স্প্রে করবেন। প্রতি 33 শতকে 1 বিঘা জমিতে আপনারা 2 ট্যাঙ্কি স্প্রে করবেন। 15 লিটার ট্যাঙ্কিগুলোতে 2 ট্যাঙ্কি থেকে 3 ট্যাঙ্কি স্প্রে করবেন, ভালোভাবে ভিজে ভিজে স্প্রে করবেন। আপনাদের এই সমস্ত সমস্যাগুলো আরামসে দূর হয়ে যাবে। এবং যাদের অতিরিক্ত পরিমাণে খোলা পচা, গোড়া পচা বা ব্লাস্ট বা ঝলসা লেগে গেছে, এর সাথে যদি পারেন কসুগামাইসিন ব্যবহার করবেন। এই কসুগামাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, ধান গাছের মধ্যে লাগা বিভিন্ন ধরনের বিভিন্ন হাই পর্যায়ে চলে যাওয়া ফাঙ্গাল ইনফেকশন বা ধসার সমস্যা থেকে ফসলকে যথেষ্ট মুক্তি দিবে এবং আর এই রোগের উপদ্রবকে কোনোভাবে বাড়তে দিবে না। তাই আপনারা অবশ্যই যদি অতিরিক্ত কিছু মনে করেন, হয় এই বায়ার কোম্পানি নেটিভোকে সিঙ্গেল ভাবে যদি ব্যবহার করেন আরামসে ভালো রেজাল্ট পাবেন। এবং এর সাথে যদি মনে হয় আপনাদের, তবে কসুগামাইসিন ব্যবহার করতে পারেন। সেটিও যদি হাতের কাছে না পান, ট্যাগমাইসিন ব্যবহার করতে পারেন বা স্টেপটো প্লাস ব্যবহার করতে পারেন, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। যাই হোক, আপনাদের মধ্যেও এই চাষির মতন যদি কারো অবস্থা লেগে থাকে, আপনারা এই পরিচর্যাগুলো আপনাদের প্রয়োজন যদি থাকে তবেই সেক্ষেত্রে করতে পারেন, নতুবা করার দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও নিয়ে। তো ওই চ্যানেল থেকে রেগুলার বিভিন্ন ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় তথ্য পেতে হলে বারবার বলছি, সকলের চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটিকে প্রেস করার পর ঘন্টা চিহ্নটিকে বা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেল থেকে আপলোড করা ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।